আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি ড্যান ব্রাউনের মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর ৮ম পর্ব। সোফির স্মার্ট গাড়িটা কূটনৈতিক এলাকা ছেড়ে এগিয়ে গেল। অ্যাম্বাসি আর কনসুলেটগুলো অতিক্রম করে অবশেষে একটা রাস্তায় এসে পড়ল তারা। সেখান থেকে ডান দিকে মোড় নিয়ে আবার শ্যাম প্যালেসির বিশাল চত্বরটাতে ফিরে গেল। ল্যাংডন সিটে বসে পেছনের দিকে তাকিয়ে দেখল কোনো পুলিশের গাড়ি দেখা যায় কিনা। হঠাৎ করে তার মনে হলো সে আর পালাবে না। তুমি এরকম করো না, নিজেকে স্মরণ করিয়ে দিল। বাথরুমের জানলা দিয়ে জিপিএস ডটটা যখন সোফি ছুঁড়ে ফেলে দিয়েছিল, তখন তার হয়ে সোফি সিদ্ধান্তটা নিয়েছিল। এখন এমবেসি থেকে চলে যাবার সময় শ্যাম্পেলিসির পথটা দিয়ে ছুটতে ছুটতে ল্যাংডনের মনে হলো তার সুযোগগুলো কমতে শুরু করেছে। যদিও মনে হচ্ছে সোফি পুলিশকে ক্ষণিকের জন্য ফাঁকি দিতে পেরেছে, কিন্তু ল্যাংডনের সন্দেহ খুব বেশিক্ষণ তারা এভাবে সৌভাগ্যটাকে ধরে রাখতে পারবে না। এক হাতে স্টিয়ারিং ধরে থাকা অবস্থায় অন্য হাত দিয়ে সোফি তার সোয়েটারের পকেট থেকে ধাতব একটা বস্তু বের করে আনল। জিনিসটা ল্যাংডনের দিকে এগিয়ে ধরল। রবার্ট, জিনিসটা একটু দেখো। এটাই আমার দাদু ম্যাডোনা অব দি রক্সের পেছনে রেখে গিয়েছেন। ভেতরে ভেতরে প্রবল উত্তেজনা বোধ করে ল্যাংডন জিনিসটা হাতে নিয়ে পরীক্ষা করে দেখল। খুব ভারী আর ক্রুশ আকৃতির একটা জিনিস। তার প্রথমে মনে হলো সে ধরে রেখেছে একটা শেষকৃত্যের পাই, কবরের পাশে মাটিতে পোতা ফলকের ছোটোখাটো একটা সংস্করণ। কিন্তু ভালোভাবে লক্ষ্য করে দেখল জিনিসটা আসলে এক ধরনের উন্নত মানের সূক্ষ্ম যন্ত্রবিশেষ। এটা একটা লেজার কাট চাবি, সোফি তাকে বলল। শুধুমাত্র ইলেকট্রিক আই দিয়েই এটা রিড করা যায়। একটা চাবি? ল্যাংডন কখনো এরকম কিছু দেখেনি। অন্য দিকটা দেখো, সোফি বলল। রাস্তা বদলে একটা মোড়ের কাছে এসে পড়ল তারা। ল্যাংডন যখন চাবিটা ঘুরিয়ে দেখল, তার মুখ হা হয়ে গেল। ক্রুশটার মাঝখানে খোদাই করা ফার্দার লিস এবং পিএস অক্ষর দুটো রয়েছে। সোফি, সে বলল, এই সিলটার কথাই তোমাকে আমি বলেছিলাম, প্রায়োরি অফ সায়নের অফিসিয়াল প্রতীক। সে মাথা নেড়ে সায় দিল। তোমাকে যেমনটা বলেছিলাম, আমি চাবিটা অনেক আগে একবার দেখেছিলাম। তিনি আমাকে এ ব্যাপারে কখনো কোনো কিছু বলতে বারণ করে দিয়েছেন। ল্যাংডনের চোখ তখনও চাবিটার দিকে নিবদ্ধ। এর অতি উন্নত প্রযুক্তির কৌশল আর বহু প্রাচীন প্রতীকের সহাবস্থান আধুনিকতা আর প্রাচীনের সংমিশ্রণ বলে তার কাছে মনে হলো। তিনি আমাকে বলেছিলেন চাবিটা দিয়ে একটা বাক্স খোলা যায়, যেখানে তিনি অনেক গোপনীয় কিছু রাখেন। ল্যাংডন এটা ভেবে খুব শীতল অনুভব করল যে জ্যাকসনিয়ার মতো একজন মানুষ কী ধরনের সিক্রেট রাখতে পারেন। একজন প্রাচীন ভ্রাতৃসংঘের মানুষ এরকম একটা চাবি দিয়ে কী করতেন? ল্যাংডনের সেই সম্পর্কে কোনো ধারণাই নেই। প্রায়োরিরা একটা সিক্রেটকেই রক্ষা করার উদ্দেশ্যে সংগঠনটি পত্তন করেছিলেন। অবিশ্বাস্য ক্ষমতার একটা সিক্রেট। এই চাবিটা কি সেসবের সাথে সংশ্লিষ্ট? ভাবনাটা তাকে রোমাঞ্চিত করল। তুমি কি জানো এটা দিয়ে কি খোলা যায়? সোফিকে দেখে খুব হতাশ মনে হলো। আমি আশা করেছিলাম তুমি সেটা জানো। ল্যাংডন নীরবে চাবিটার ক্রুশ পরীক্ষা করতে লাগল। এটা দেখতে খ্রিস্টীয় বলে মনে হচ্ছে, সোফি জানালো। ল্যাংডন অবশ্য এ ব্যাপারে অতটা নিশ্চিত ছিল না। চাবিটার মাথায় যে ক্রুশটা আঁকা আছে সেটা প্রচলিত খ্রিস্টীয় ক্রুশের মতো একটা বাহু লম্বা নয়, বরং এটার 4টা বাহুই সমান। 4টা বাহুর দৈর্ঘ্যে একেবারে একই রকম, যা খ্রিস্টাব্দের 1500 বছর আগেকার সময়কে নির্দেশ করছে। এই ধরনের ক্রুশ কোনো খ্রিস্টীয় ধর্ম সম্পর্কিত নয়, যা ক্রুশবিদ্ধের সাথে সংশ্লিষ্ট। রোমানরা যেটা শাস্তি দেওয়ার যন্ত্র হিসেবে ব্যবহার করত। ল্যাংডন সবসময় অবাক হয়ে ভেবেছে কতজন খ্রিস্টান এটার দিকে তাকিয়ে বুঝতে পারে যে তাদের প্রতীকটির রক্তাক্ত ইতিহাসটা এর নামকে সঠিকভাবেই প্রতিধ্বনিত করছে। ক্রুশ এবং ক্রুসিফিক্স বা ক্রুশবিদ্ধ শব্দটা এসেছে লাতিন ক্রিয়াপদ ক্রুইয়ার থেকে, মানে নির্যাতন করা। সোফি, সে বলল, আমি যেটা তোমাকে বলতে পারি সেটা হলো এরকম সমান বাহুর ক্রুশকে শান্তিপূর্ণ ক্রুশ হিসেবেই বিবেচনা করা হয়। তাদের 4 কোণা আকৃতিটা ক্রুশবিদ্ধ করার জন্য অনুপযোগী হয়ে যায়, আর তাদের উলম্ব আর আনুভূমিক ভারসাম্য নারী পুরুষের স্বাভাবিক সম্মিলনকে ইঙ্গিত করে। এটা প্রায়োরিদের দর্শনের একটি প্রতীকী উপস্থাপন।
সোফি একটা হতাশপূর্ণ ভঙ্গি করল। তোমার কোনো ধারণা নেই, তাই না? ল্যাংডন ভুরু তুলে বলল, একটা ক্লু পাচ্ছি না। ঠিক আছে, আমাদেরকে রাস্তাটা ছাড়তে হবে। সোফি তার রিয়ার ভিউটা দেখে নিল। আমাদেরকে নিরাপদ একটা জায়গায় গিয়ে খুঁজে বের করতে হবে চাবিটা কি দিয়ে খোলা যায়। ল্যাংডন তার হোটেল রিজের আরামদায়ক ঘরটির কথাই প্রথমে ভাবল। নিশ্চিতভাবেই এটা কোনো জায়গা হতে পারে না। আমার প্যারিসের আমেরিকান ইউনিভার্সিটির নিয়ন্ত্রণকর্তার জায়গাটা কেমন হয়? এটা একদম নিশ্চিত ফসে তাদের ওখানে সবার আগে খোঁজ নেবে। তুমি এখানে থাকো, অনেককে নিশ্চয়ই চেনো। ফসে আমার ফোন ইমেল রেকর্ড ঘেঁটে দেখবে, আমার সহকর্মীদের সাথে কথা বলবে। আমার পরিচিতজনদের কোনো জায়গা নিরাপদ হবে না, আর কোনো হোটেলে যাওয়াটা ঠিক হবে না। সব জায়গায় আইডি কার্ড চাইবে। ল্যাংডন আবার ভাবতে লাগল, যদি সে লুভরেই ফসের হাতে গ্রেপ্তার হতো তবে বেশি ভালো হতো। আসো, এমবিসিতে ফোন করি। আমি তাদের কাছে পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করতে পারবো, আর এমবিসির কাউকে আমাদের সাথে অন্য কোথাও দেখা করার জন্য লোক পাঠাতে বলবো। আমাদের সাথে দেখা করা? সোফি তার দিকে ঘুরে এমনভাবে তাকালো যেন ল্যাংডন একজন পাগল। রবার্ট, তুমি স্বপ্ন দেখছো। তোমার এমবেসি নিজের কম্পাউন্ডের বাইরে এরকম কোনো আইনগত ক্ষমতা রাখে না। আমাদেরকে নেয়ার জন্য লোক পাঠানোর অর্থ হলো ফরাসি সরকারের একজন ফেরারি আসামিকে সাহায্য করা। এটা হবে না। তুমি যদি তোমার এমবেসিতে গিয়ে সাময়িক আশ্রয় চাওয়ার অনুরোধ করো সেটা একটা কথা, কিন্তু তাদের কাছে ফরাসি আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে যায় এমন কিছু চাওয়াটা। সোফি মাথা ঝাঁকালো। তোমার এমবেসিকে এক্ষুনি ফোন করো। তারা তোমাকে বলবে আর বেশি ক্ষতি না করে ফসের কাছে ধরা দাও। তারপর তারা প্রতিজ্ঞা করবে কূটনৈতিকভাবে ব্যাপারটা মীমাংসা করার, যাতে তুমি ন্যায় বিচার পাও। সোফি শাম প্যালেসির অভিজাত এলাকার দিকে তাকালো। তোমার কাছে কি পরিমাণ টাকা আছে? ল্যাংডন মানিব্যাগটা দেখে নিল। $100 আর কিছু ইউরো। কেন? ক্রেডিট কার্ড? অবশ্যই। সোফি গাড়িটার গতি বাড়াতেই ল্যাংডন অনুমান করতে পারল সে একটা পরিকল্পনা আঁটছে। একেবারে সামনে শাম প্যালেসের শেষ মাথায় আর্ক দ্য ট্রায়াম্প অবস্থিত। নেপোলিয়নের 164 ফুট উচ্চতার স্মৃতিস্তম্ভ, যা তার সেনাবাহিনীর শক্তিকে প্রকাশ করছে। সেটার চারপাশে ঘিরে রয়েছে ফ্রান্সের সবচাইতে বড় একটা চত্বর। সেখানে পৌঁছতেই সোফি আবার রিয়ারভিউ আয়না দিয়ে তাকালো। কিছুক্ষণের জন্য হলেও তাদেরকে আমরা ফাঁকি দিতে পেরেছি, সোফি বলল। কিন্তু এই গাড়িতে যদি আমরা থাকি তবে 5 মিনিটও আর টিকতে পারবো না। অন্য আরেকটা গাড়ি চুরি করতে হবে। ল্যাংডন মনে মনে বলল, আমরা এখন সত্যিকারের অপরাধী। তুমি কি করতে চাও? সোফি গাড়িটা দ্রুত গতিতে চত্বরটার সামনে নিয়ে গেল। আমার উপর আস্থা রাখো। ল্যাংডন কোনো প্রতিক্রিয়া দেখালো না। আজ রাতে আস্থা তাকে খুব বেশি দূর অবধি নিয়ে যেতে পারেনি। শার্টের হাতা গুটিয়ে সে হাতঘড়িটা দেখল। একটা পুরনো সংগ্রহশালার সংস্করণের মিকি মাউস হাতঘড়ি, যা তার বাবা মা তার 10ম জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিল। যদিও এটা দেখতে অল্প বয়সীদের মতো লাগে, তবু ল্যাংডন কখনো এটা বাদে অন্য কোনো ঘড়ি পরেনি। আকার এবং রঙের জাদুর সাথে তার প্রথম পরিচয় ডিজনির কার্টুনের মধ্য দিয়ে। আর মিকি ল্যাংডনকে প্রতিদিনের সময়ের কথা স্মরণ করার মধ্যে দিয়ে তাকে মনের দিক থেকে তরুণ করে রেখেছে। এখন মিকির হাত দুটো অদ্ভুত ভঙ্গিতে আছে, ইঙ্গিত করছে সেরকমই অদ্ভুত সময়টাকে। 2:51 মজার ঘড়ি তো। গাড়িটা একটানে ঘোরাতে ঘোরাতে তার হাত ঘড়ির দিকে তাকিয়ে সোফি বলল, এটা লম্বা একটা গল্প আছে। হাতটা নামিয়ে সে বলল, আমারও সেরকমই ধারণা। তার দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিল সে। গাড়িটা ঘুরিয়ে উত্তর দিকে গেল। রাস্তাটা শহরের কেন্দ্রস্থল থেকে চলে গেছে। মোড়টা ছাড়িয়ে যেতেই তারা গাড়ির গতি বাড়িয়ে বুলেভার্ড মলেসার্বের দিকে ছুটল। সারি সারি গাছপালা সমৃদ্ধ কূটনৈতিক এলাকা ছেড়ে ঘন আধারে ঢাকা শিল্পাঞ্চলের ভেতরে ঢুকে পড়ল তারা। সোফি বাম দিকে মোড় নিতেই ল্যাংডন বুঝতে পারল তারা এখন কোথায়। গার্সেন লাজারে। তাদের সামনে কাচের ছাদের ট্রেন টার্মিনালটা দেখতে অনেকটা এয়ারপ্লেন হ্যাঙ্গার অথবা গ্রিন হাউসের মতোই লাগছে। ইউরোপের ট্রেন স্টেশনগুলো কখনো ঘুমায় না, এমনকি এই সময়েও। প্রবেশদ্বারের সামনে 8 ডজন ট্যাক্সি অলসভাবে দাঁড়িয়ে আছে। ফেরিওয়ালারা তাদের গাড়িতে করে স্যান্ডউইচ আর মিনারেল ওয়াটার বিক্রি করছে। মোটে মজুররা মালপত্র ওঠানো নামানোর জন্য অপেক্ষা করছে। রাস্তার উপরে দাঁড়ানো কয়েকজন পুলিশ পর্যটকদেরকে রাস্তাঘাট চেনার কাজে সহায়তা দিচ্ছে। যদিও পার্কিং এলাকাতে পর্যাপ্ত জায়গা রয়েছে, তারপরে সোফি তার গাড়িটা ট্যাক্সি পার্ক করার জায়গাটার ঠিক পেছনে রেড জোন এলাকায় থামালো।
ল্যাংডন তাকে কি হচ্ছে বা কি করবে জিজ্ঞেস করার আগেই সোফি গাড়ি থেকে নেমে সামনের ট্যাক্সিটার জানলা দিয়ে ড্রাইভারের সাথে কথা বলতে শুরু করে দিল। ল্যাংডন গাড়ি থেকে নামতেই দেখতে পেল সোফি ড্রাইভারকে এক বান্ডিল টাকা দিচ্ছে। ট্যাক্সি ড্রাইভার মাথা নেড়ে ল্যাংডনকে বিস্মিত করে তাদের ছেড়ে চলে গেল। কি হয়েছে? ট্যাক্সিটা চলে যেতে দেখে ল্যাংডন জানতে চাইল। সোফি ইতিমধ্যেই ট্রেন স্টেশনের প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেছে। আসো, আমরা পরের ট্রেনে প্যারিস ছেড়ে যাবার জন্য দুটো টিকিট কিনব। ল্যাংডন তার পিছু পিছু দ্রুত ছুটতে লাগলো। ইউএস এম্বাসি থেকে 1 মাইল দূরে এসে এখন যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে একেবারে প্যারিসই ছাড়তে হবে। ল্যাংডন এই আইডিয়াটাকে একদমই পছন্দ করতে পারছিল না। লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে যে ড্রাইভার বিশপ আরিঙ্গারোসাকে তুলে নিল সে একটা ছোট্ট সাদামাটা কালো ফিয়াট সিডান গাড়ি নিয়ে এসেছে। আরিঙ্গারোসার মনে পড়ে গেল সেই সব দিনগুলোর কথা, যখন ভ্যাটিকানের পরিবহন শাখায় ছিল ব্যয়বহুল আর অভিজাত সব গাড়ি, যাতে মেডেল আর হোলিসির সিলযুক্ত পতাকা উঠত। সেই সব দিন আর নেই। এখন ভ্যাটিকানের গাড়িগুলো জৌলুস হারিয়েছে। এখন আর সেগুলো সবগুলোতে কোনো কিছু দিয়ে চিহ্নিত করা থাকে না। ভ্যাটিকানের দাবি এতে করে খরচ কমিয়ে বিশপদের এলাকায় আরও বেশি সেবামূলক কাজ করা যাবে। তবে আরিঙ্গারোসার সন্দেহ এটা আসলে নিরাপত্তার জন্যই করা হয়েছে। পৃথিবীটা উন্মাদ হয়ে গেছে, আর ইউরোপের অনেক অংশেই তোমার যিশুর জন্য ভালোবাসার বিজ্ঞাপনটা করা হয়ে থাকে অনেকটা তোমার গাড়ির ছাদে ষাঁড়ের চোখ আঁকার মতো করে। কালো আলখাল্লাটা বেঁধে নিয়ে আরিঙ্গারোসা গাড়ির পেছনের সিটে গিয়ে বসলেন। কাস্তেলা গাডলফোর উদ্দেশ্যে লম্বা একটা ভ্রমণের জন্য। এটা হবে ঠিক 5 মাস আগের ভ্রমণের মতোই, গত বছরের রোমের ভ্রমণ। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার জীবনের দীর্ঘতম একটি রাত। 5 মাস আগে ভ্যাটিকান তাকে ফোন করে বলেছিল তখনই রোমে উপস্থিত হতে। তারা কোনো ব্যাখ্যা দেয়নি। আপনার টিকিট এয়ারপোর্টেই আছে। হলিসি একটা ঢেকে থাকা রহস্য পুনরুদ্ধারের জন্য প্রবলভাবে কাজ করে যাচ্ছিলেন, এমনকি এর উচ্চতম যাজকও। এই রহস্যময় ডেকে আনাটা আরিঙ্গারোসা ভেবেছিলেন সম্ভবত উপাসদায়ের সাম্প্রতিক সাফল্যের জন্য পোপ এবং ভ্যাটিকানের অন্যান্য কর্মকর্তাদের সাথে ছবি তোলার এটা একটা সুযোগ। নিউ ইয়র্কে তাদের বিশ্ব সদর দপ্তরের কাজ সমাপ্ত হয়েছিল। আর্কিটেকচারাল ডাইজেস্ট উপাসদায়ের ভবনটাকে আধুনিক স্থাপত্যের মধ্য দিয়ে ক্যাথলিকবাদের জৌলুসের উজ্জ্বল আলো হিসেবে বর্ণনা করেছিল। শেষ পর্যন্ত মনে হলো ভ্যাটিকান আধুনিক শব্দটার সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে গেল। দাওয়াতটা কবুল করা ছাড়া আরিঙ্গারোসার কোনো উপায় ছিল না। তারপরে তিনি অনিশ্চয়তা নিয়েই সেটা মেনে নিয়েছিলেন। সাম্প্রতিক সময়ের পাপাল প্রশাসনের কোনো ভক্ত হিসেবে নয়, আরিঙ্গারোসা অন্য সব রক্ষণশীল যাজকদের মতোই নতুন পোপের প্রথম বছরটা প্রচণ্ড উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করে যাচ্ছিলেন। কিভাবে তিনি তার অফিস চালান সেটা দেখতে। একটা নজিরবিহীন উদারতায় হিজ হলিনেস ভ্যাটিকানের ইতিহাসের সবচাইতে বিতর্কিত কনক্লেভের মধ্য দিয়ে পাপাসিটাকে সুরক্ষিত করেছিলেন। পোপ এখন ঘোষণা দিয়েছেন তার পাপাল মিশনটা হবে ভ্যাটিকানের মতবাদকে নতুন করে প্রতিষ্ঠিত করা এবং ক্যাথলিকতাবাদকে তৃতীয় সহস্রাব্দের উপযোগী করে গড়ে তোলা। এই কাজটাকে অন্যরা ভুলভাবে ব্যাখ্যা করতে পারে বলে আরিঙ্গারোসার আশঙ্কা হয়েছিল। লোকটা কি যারা মনে করে আধুনিককালে ক্যাথলিকতাবাদ অকেজো, তাদের মন জয় করার জন্য ঈশ্বরের আইনকে নতুন করে লেখার মতো দুঃসাহস দেখাবে? আরিঙ্গারোসা তার সমস্ত রাজনৈতিক শক্তি ব্যবহার করেছিলেন উপাসদায়ের মাধ্যমে আর তাদের ব্যাংকের সাহায্যে। পোপকে এবং তার উপদেষ্টাদেরকে চাপ দিলেন যে চার্চের নিয়মকানুন শিথিল করার মাধ্যমে শুধুমাত্র বিশ্বাসহীনতাই তৈরি করবে না, বরং রাজনৈতিকভাবে আত্মহত্যা করা হবে। তিনি অতীতে চার্চের নিয়মকানুন পরিবর্তন করার ভ্যাটিকানের দ্বিতীয় ফিয়াস্কোটার কথা স্মরণ করিয়ে দিলেন, যে ঘটনাটি মারাত্মক ক্ষতির কারণ হয়েছিল। চার্চের বর্তমান সময়ে উপস্থিতির হার যে কোনো সময়ের তুলনায় কম, আর্থিক সাহায্য কমে আসছে, এমনকি ক্যাথলিক চার্চে সভাপতিত্ব করার মতো পর্যাপ্ত সংখ্যক পাদ্রিরও সংকট চলছে। চার্চ থেকে লোকজন গঠনমূলক এবং কিছু দিক নির্দেশনা প্রত্যাশা করে। আরিঙ্গারোসা চাপাচাপি করেছিলেন, আশকারা দেয়া কিংবা প্রশ্রয় দেয়াটা তারা আশা করে না। কয়েক মাস আগেই সেই রাতে ফিয়াটটা এয়ারপোর্ট থেকে ভ্যাটিকানের দিকে না গিয়ে পূর্ব দিকের একটা আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে চলে গিয়েছিল। আরিঙ্গারোসা খুবই অবাক হয়েছিলেন। আমরা কোথায় যাচ্ছি? ড্রাইভারের কাছে তিনি জানতে চেয়েছিলেন। আলবান হিলে, লোকটা জবাব দিয়েছিল। আপনার শাখাটা হবে কাস্তেল গ্যান্ডেলফোতে।
পোপের গ্রীষ্মকালীন আবাস। আরিঙ্গারোসা কখনো সেখানে যায়নি, যাওয়ার ইচ্ছাও হয়নি কখনো। পোপের এই বাড়তি আবাসটা ষষ্ঠ শতাব্দীর স্পেকুলা ভ্যাটিকানা সিটাডেল হাউস ছিল। ভ্যাটিকানের অবজারভেটরি, ইউরোপের সবচাইতে অগ্রসর অবজারভেটরির মধ্যে এটা অন্যতম। আরিঙ্গারোসা ভ্যাটিকানের বিজ্ঞান নিয়ে ছেলেমানুষি করার ইতিহাসটায় খুবই বিব্রত বোধ করেন। বিজ্ঞান এবং বিশ্বাসের সংমিশ্রণের যৌক্তিকতাটা কি? যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস ধারণ করে তার দ্বারা নিরপেক্ষ বিজ্ঞান ভাবনা সম্ভব নয়, যেমনটা সম্ভব না বিশ্বাসী কারোর জন্যে তার বিশ্বাসের সপক্ষে বস্তুগত কোনো প্রমাণের। যা হোক, এটা তো এটা। কাসেল গান্ডলফোটা দৃষ্টিগোচর হলে তিনি মনে মনে বললেন, নভেম্বরের তারা ভরা আকাশে বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে সেটা। দূর থেকে প্রাসাদটাকে দেখা যায় ইতালির সভ্যতার কোলে, যে উপত্যকায় কোরিয়াজি এবং ওরাজি ক্লান্সরা লড়াই করেছিল রোম পতন হবার অনেক আগে। প্রাসাদটার ছায়া দেখলেও মনে হয় একটা আত্মরক্ষামূলক স্থাপত্যের চমৎকার অবয়ব। দুঃখজনক হলো আরিঙ্গারোসা দেখতে পেলেন ভ্যাটিকান প্রাসাদটাকে ছাদের উপর বিশাল বড় দুটো অ্যালুমিনিয়ামের টেলিস্কোপ বসানোর মধ্য দিয়ে নষ্ট করে ফেলেছে। যেন এককালে গর্বিত কোনো যোদ্ধার মাথায় পাটি টুপি পরিয়ে দেওয়া হয়েছে। আরিঙ্গারোসা গাড়ি থেকে নামতেই একজন তরুণ যাজক খুব দ্রুত ছুটে এসে তাকে অভিবাদন জানালো। বিশপ, আপনাকে স্বাগতম। আমি ফাদার মাঙ্গানো, এখানকার একজন জ্যোতির্বিদ। আপনার জন্য উপযুক্ত জায়গা। আরিঙ্গারোসা শুভেচ্ছা বিনিময় করে ফাদারের পিছু পিছু প্রাসাদের ভেতর প্রবেশ করলেন। অভ্যর্থনা কক্ষটি বেশ খোলামেলা একটা জায়গা। সেখানকার সাজসজ্জা রেনেসা চিত্রকলা এবং জ্যোতির্বিদ্যার চিত্র দিয়ে সাজানো হয়েছে। এতে করে ভেতরের পরিবেশটা জৌলুসীন হয়ে পড়েছে। বিশাল এবং প্রশস্ত মার্বেলের সিঁড়িটা দিয়ে উপরে ওঠার সময় আরিঙ্গারোসা লক্ষ্য করলেন কনফারেন্স রুম, সায়েন্স লেকচার হল আর পর্যটন তথ্য সার্ভিস ইত্যাদি সাইনগুলো। এটা তাকে বিস্মিত করল। তিনি ভাবলেন, ভ্যাটিকান প্রতিটি ক্ষেত্রে আধ্যাত্মিকতার সমৃদ্ধি না ঘটিয়ে বরং পর্যটকদের কাছে ভৌত জ্যোতির্বিদ্যার বক্তৃতা দিয়ে থাকে। আমাকে বলুন, আরিঙ্গারোসা তরুণ যাজককে বললেন। কখন থেকে লেজে কুকুর নাড়তে শুরু করেছে? তরুণ যাজক তার দিকে অদ্ভুতভাবে তাকালো। স্যার? আরিঙ্গারোসা হাত নেড়ে ব্যাপারটা ক্ষান্ত দিলেন। তিনি ঠিক করলেন আজকে সন্ধ্যায় আর এইসব ব্যাপার নিয়ে আক্রমণাত্মক কোনো কিছু বলবেন না। ভ্যাটিকান পাগল হয়ে গেছে। ওপরের তলার করিডোরটা খুব প্রশস্ত, একদিকেই চলে গেছে সেটা, একটা বিশাল ওক কাঠের দরজার দিকে, যেটাতে পিতলের একটা সাইন লাগানো আছে, বিবলিওথেকা অ্যাস্ট্রোনমিকা। আরিঙ্গারোসা এই জায়গাটা সম্পর্কে শুনেছিলেন। ভ্যাটিকানের জ্যোতির্বিদ্যার লাইব্রেরি। গুজব আছে এখানে 25,000 ভলিউম সংস্করণ করা আছে, যার মধ্যে কোপার্নিকাসের বিরল কাজগুলো রয়েছে। আরও রয়েছে গ্যালিলিও, কেপলার, নিউটন আর সেচির। আরও অভিযোগ আছে এখানে পোপের উচ্চপদস্থ কর্মকর্তারা গোপন মিটিং করে থাকে। এইসব মিটিং তারা ভ্যাটিকানের 4 দেয়ালের মধ্যে করাটা পছন্দ করেন না। দরজার দিকে এগুতে থাকা বিশপ আরিঙ্গারোসা কখনো কল্পনা করতে পারেননি ভেতরে ঢুকে তিনি কীরকম দুঃখজনক একটি সংবাদ শুনবেন। এই ঘটনায় তাকে একটা মিশনে নামতে প্রবৃত্ত করেছিল। এখন থেকে 6 মাস পরে মনে মনে ভাবলেন তিনি, ঈশ্বর আমাকে সাহায্য করুন। এখন ফিয়াটে বসে বিশপ আরিঙ্গারোসা বুঝতে পারছেন প্রথম মিটিংটার কথা ভেবে তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেছে। তিনি তার মুঠোটা খুলে ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে তার পেশিগুলো নিস্তেজ করলেন। সব কিছুই ঠিকঠাক মতো হবে। ফিয়াটটা পাহাড়ি পথে উঠতেই তিনি নিজেকে বললেন। তিনি এখনও আশা করছেন তার সেলফোনটা বাজুক। টিচার কেন ফোন করছেন না আমাকে? সাইলাস হয়তো এর মধ্যেই কিস্টোনটা পেয়ে থাকবে। নিজের নার্ভটা স্থিত করার জন্য বিশপ তার হাতের আংটির বর্ণালী অ্যামেথিস্টার দিকে তাকিয়ে ধ্যান করার চেষ্টা করলেন। তার এও মনে হলো হাতের পাথরটার যে ক্ষমতা আছে তার চেয়ে অনেক বেশি ক্ষমতা তিনি খুব শীঘ্রই অর্জন করতে যাচ্ছেন। গার্সেন লাজারের ভেতরটা দেখতে ইউরোপের অন্যান্য ট্রেন স্টেশনের মতোই, ছোট ছোট গমন নির্গমনের দরজা, অনেকটা গুহার মতো। গৃহহীন লোকেরা হাতে সাইনবোর্ড ধরে আছে। কতগুলি স্কুল কলেজের ছাত্র পিঠে ঝোলা নিয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। কেউ বা MP3 কানে লাগিয়ে গান শুনছে। নীল রঙের ব্যাগেজ নিয়ে একদল মোটে সিগারেট ফুঁকছে। সোফি উপরে ঝোলানো বিশাল ডিপার্চার বোর্ডটার দিকে চোখ তুলে তাকালো। কালো আর সাদা ট্যাবগুলো বদলে যাচ্ছে, নতুন তথ্য ভেসে উঠছে। আপডেটগুলো শেষ হলে ল্যাংডন সেটা দেখল। তালিকায় সবার উপরে লেখাটা পড়ল, লিলে রেপাইট 3টা 6। মনে হচ্ছে এটা খুব শীঘ্রই ছাড়বে।
সোফি বলল, শীঘ্রই? ল্যাংডন তার ঘড়ির দিকে তাকালো। 2:59, ট্রেনটা 7 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে, আর এখন পর্যন্ত তারা টিকিটটা হাতে পায়নি। সোফি ল্যাংডনকে কাউন্টারের দিকে নিয়ে গিয়ে বলল, তোমার ক্রেডিট কার্ডটা দিয়ে 2টো টিকিট আনো। আমার মনে হয় ক্রেডিট কার্ড ব্যবহার করলে ওরা ট্রেস করে ফেলবে। একেবারেই ঠিক। ল্যাংডন এগিয়ে গিয়ে ভিসা কার্ডটা দিয়ে লিলের 2টো টিকিট কিনে সোফির হাতে তুলে দিল। সোফি তাকে নিয়ে অন্য জায়গায় চলে গেল। একটা পরিচিত কণ্ঠ মাথার উপর বেজে চলছে। পিয়ের ঘোষক লিলের বোর্ডিংয়ের জন্য চূড়ান্ত আহ্বান জানাচ্ছে। তাদের সামনে 16টা রেল লাইন চলে গেছে। দূরের ডান দিকে 3 নম্বর লাইনটাতে লিলের ট্রেনটা ছাড়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু সোফি ল্যাংডনের কোমরটা এক হাতে জড়িয়ে ধরে তাকে ঠিক বিপরীত দিকে ট্রেনে নিয়ে যেতে লাগলো। তারা লবিটা এবং সারা রাত খোলা থাকে এমন একটা কফি শপ পেরিয়ে অবশেষে স্টেশনের পশ্চিম দিকের দরজা দিয়ে বের হয়ে বাইরে একটা ফাঁকা রাস্তা এসে পড়ল। দরজাটার সামনেই খালি একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ড্রাইভার সোফিকে দেখেই হেডলাইট জ্বালালো। সোফি গাড়িটার পেছনের সিটে গিয়ে বসে পড়ল। ল্যাংডনও তাকে অনুসরণ করে পেছনে গিয়ে বসল। ট্যাক্সিটা স্টেশন ছেড়ে যেতেই সোফি এইমাত্র কেনার টিকিট 2টো বের করে ছিঁড়ে ফেলল। ল্যাংডন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। $17 খুব ভালোভাবেই খরচ করা হলো। তাদের ট্যাক্সিটা উত্তর দিকে রুই দ্য ক্লিশেতে না আসা পর্যন্ত ল্যাংডনের মনে হলো না যে তারা পালাতে পেরেছে। ডান দিকের জানলা দিয়ে সে দেখতে পেল চমৎকার সুন্দর মন্তমার্ত্রে আর মনোরম স্যাকরকোয়ে। বিপরীত দিক থেকে পুলিশের গাড়ির হেডলাইটের আলোতে দৃশ্যগুলো দেখতে বাধা পেল। সাইরেনের আওয়াজটা পেতেই ল্যাংডন আর সোফি নিচু হয়ে শুয়ে পড়ল। সোফি ড্রাইভারকে আগেই বলে দিয়েছিল সোজা শহরের বাইরে বেরিয়ে যেতে, আর ল্যাংডন সোফির শক্ত চোয়ালটা দেখে অনুমান করতে পারল সোফি পরবর্তী পরিকল্পনাটাও মনে মনে এঁটে নিচ্ছে। ল্যাংডন ক্রুশাকৃতির চাবিটা আবার পরীক্ষা করতে লাগলো। জানলার সামনে তুলে ধরল সেটা। খুব কাছে নিয়ে দেখতে চেষ্টা করলো ওটাতে কোনো মার্ক দেয়া আছে কিনা, যাতে বোঝা যায় চাবিটা কোথায় বানানো হয়েছে। কিন্তু এই অল্প আলোতে সে কেবল প্রায়োরি সিলটা ছাড়া আর কিছুই দেখতে পেল না। কিছুই বোঝা যাচ্ছে না। সে বলল, তোমার দাদু এত কষ্ট করে তোমার কাছে এমন একটা চাবি দিয়ে গেলেন যে তুমিও জানো না সেটা দিয়ে কি করতে হবে। ঠিক বলেছ। তুমি কি নিশ্চিত তিনি ছবিটার পেছনে অন্য কিছু লেখেননি? আমি পুরো জায়গাটা খুঁজেছি, এটাই শুধু ছিল। এই চাবিটা ছবিটার পেছনে ছিল। আমি প্রায়োরি সিলটা দেখেই চাবিটা পকেটে ভরে চলে এসেছি। ল্যাংডন কপাল কুঁচকে চাবিটার ত্রিভুজাকৃতির দণ্ডটার দিকে তাকালো। কিছুই নেই। এবার চাবিটার মাথা ভালো করে দেখল। সেখানেও কিছু নেই। আমার মনে হচ্ছে চাবিটা সম্প্রতি পরিষ্কার করা হয়েছে। কেন? এটা থেকে অ্যালকোহলের গন্ধ পাচ্ছি। সোফি ঘুরে তাকালো। বুঝলাম না। এটা থেকে গন্ধ পাচ্ছি, তাতে মনে হচ্ছে কেউ এটা ক্লিনার দিয়ে পরিষ্কার করেছে। ল্যাংডন চাবিটা নাকের কাছে ধরে গন্ধ শুকল। এই দিকটাতে আরও বেশি গন্ধ পাওয়া যাচ্ছে। সে জিনিসটা উল্টে দেখল। হ্যাঁ, অ্যালকোহলই। মনে হচ্ছে ক্লিনার হিসেবে ব্যবহার করা হয়েছে। অথবা... ল্যাংডন থামল। কি? সে চাবিটা আলোর কাছে কোনাকুনি করে ধরে এটার মসৃণ পৃষ্ঠটার দিকে তাকালো। ভেজা ভেজা মনে হচ্ছে, তাই চকচক করছে। চাবিটা পকেটে ঢোকানোর আগে তুমি এটার পেছনে কি ভালো করে দেখেছ? কি? না, ভালো করে দেখিনি। আমার খুব তাড়া ছিল। ল্যাংডন সোফির দিকে ঘুরল। তোমার কাছে কি ব্ল্যাক লাইটটা আছে? সোফি তার পকেট থেকে ইউভি পেনটা বের করে দিলে ল্যাংডন সেটা হাতে নিয়ে জ্বালিয়ে চাবিটার পেছনের দিকে আলোর রশ্মিটা ফেলল। পেছনটা সাথে সাথে জ্বলজ্বল করে উঠল। কিছু একটা লেখা আছে। ল্যাংডন হেসে বলল, আমার মনে হয় অ্যালকোহলটার গন্ধের কারণ কি সেটা আমি জানি। সোফি বিস্ময়ে চাবিটার পেছনের বর্ণালীর লেখাটার দিকে তাকিয়ে রইল। 24 রুই হ্যাক্সো। একটা ঠিকানা। আমার দাদু একটা ঠিকানা লিখে গেছেন। সেটা কোথায়? ল্যাংডন জিজ্ঞেস করল। এ ব্যাপারে সোফির কোনো ধারণাই ছিল না। সামনের দিকে ঝুঁকে গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করল সে, কনসেজ তু লা রুই হ্যাক্সো? ড্রাইভার একটু ভেবে মাথা নেড়ে সায় দিল। সে জানালো জায়গাটা প্যারিসের বাইরে, পশ্চিম দিকে অবস্থিত টেনিস কোর্টটার কাছেই। সোফি তাকে তখনই তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে বলল। দ্রুত যাওয়ার রাস্তাটা হলো বয়দা বুলোয়ার দিকে। ড্রাইভার ফরাসিতে সোফিকে জানালো। সেটা কি ঠিক আছে? সোফি একটু চিন্তা করল। সে চাইছে যত কম সমস্যা হয় তেমন একটা পথ ধরে যেতে, কিন্তু আজ রাতে হয়তো সেটা সম্ভব না। আমরা এই বেড়াতে আসা আমেরিকানটাকে একটু ঘাবড়ে দিতে পারবো।
সে চাবিটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এটা দিয়ে 24 রুইদা হ্যাক্সোতে গিয়ে কি খুঁজে পাবে? একটা চার্চ, প্রায়রিদের হেডকোয়ার্টার জাতীয় কিছু? তার আবারও মনে পড়ে গেল 10 বছর আগে বেসমেন্টে দেখা সেই গোপন ধর্মীয় আচার অনুষ্ঠানটার কথা। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। রবার্ট, তোমাকে আমার অনেক কথা বলার আছে। সোফি একটু থেমে তার দিকে তাকিয়ে রইল। ট্যাক্সিটা পশ্চিম দিকে ছুটছে এখন। কিন্তু প্রথমে আমি চাই তুমি আমাকে প্রায়োরি অফ সাইয়ন সম্পর্কে সবকিছু খুলে বলো। সলদেয়াতাতের বাইরে বেজুফসে লুভরের ওয়ার্ডেনের কাছে সোফিয়ার ল্যাংডন কিভাবে তাকে নিরস্ত্র করে পালিয়ে গেছে সেটা শুনে ফুঁসতে লাগলো। আপনি কেন ছবিটাকে গুলি করলেন না? ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কোলেত কমান্ড পোস্ট থেকে এসে বলল, ক্যাপ্টেন, এইমাত্র আমি শুনলাম তারা এজেন্ট সোফির গাড়িটার অবস্থান জানতে পেরেছে। সে কি এম্বাসির দিকে যাচ্ছে? না, ট্রেন স্টেশনে 2টো টিকিট কিনেছে। ট্রেনটা এইমাত্র ছেড়েছে। ফর্সে ওয়ার্ডেন গ্রুয়াতকে হাত নেড়ে চলে যেতে বলেই কোলেতকে নিয়ে একটু আড়ালে গেল। নিচু স্বরে বলল, গন্তব্যটা কোথায়? লিলে। সম্ভবত একটা ফাঁদ। ফর্সে খুব আগ্রহ নিয়ে একটা পরিকল্পনা আঁটল। ঠিক আছে, পরের স্টেশনকে সতর্ক করে দাও। দরকার হলে ট্রেনটা থামিয়ে তল্লাশি করতে বলো। সোফির গাড়িটা বাদ দিয়ে ওখানে সাদা পোশাকের কিছু লোককে নজরদারিতে রাখো। যদি তারা ফিরে আসে সেক্ষেত্রে তাদেরকে পাকড়াও করা যাবে। স্টেশন এলাকার আশেপাশে কিছু লোক পাঠিয়ে দিও। তারা যদি পায়ে হেঁটে পালাতে চায় তো ধরা যাবে। স্টেশন থেকে কি বাস ছাড়ে? এই সময়টাতে না স্যার, শুধু ট্যাক্সি ছাড়ে। ভালো, ড্রাইভারদের জিজ্ঞাসাবাদ করো। দেখো তারা তাদের দেখেছে কি না। তারপর ট্যাক্সি কোম্পানির সাথে যোগাযোগ করবে। আমি ইন্টারপোলে ফোন করছি। কোলেতকে খুব অবাক হতে দেখা গেল। আপনি এই ব্যাপারটা ওখানে জানাবেন? ফসের সম্ভাব্য বিব্রত হওয়ায় অনুসূচিত হলো, কিন্তু এছাড়া তার কিছু করারও নেই। জালটা খুব দ্রুত গুটিয়ে ফেলো, খুব শক্ত করে করো। প্রথম ঘন্টাটি হলো খুব জটিল। পালানোর পর ফেরারিরা প্রথম ঘন্টায় খুব বেশি অনুমেয় থাকে। তাদের সবসময় দরকার হয় একই জিনিস, ভ্রমণ, আশ্রয়, টাকা। পবিত্র ত্রয়ী। ইন্টারপোল এই 3টি উধাও হওয়া জিনিস চোখের পলকে খুঁজে বের করতে পারে। ল্যাংডন আর সোফির ছবি প্যারিসের ট্রাভেল অধিকর্তা, হোটেল আর ব্যাংকে প্রচার করার মধ্য দিয়ে ইন্টারপোল কোনো অপশনই বাদ রাখবে না। শহর ছেড়ে যাবার কোনো পথই আর থাকবে না। কোথাও পালানো যাবে না, আর কোথাও থেকে নিজেদের পরিচয় লুকিয়ে টাকাও তোলা যাবে না। সাধারণত ফেরারিরা রাস্তাঘাটে ভয় থাকে, বোকার মতো কাজ করে বসে। হয়তো একটা গাড়ি চুরি করে, কোনো দোকানে ডাকাতি করে, মরিয়া হয়ে ব্যাংক কার্ড ব্যবহার করে। যে ভুলই তারা করুক না কেন, স্থানীয় কর্তৃপক্ষের কাছে তাদের অবস্থান খুব দ্রুতই জানাজানি হয়ে যায়। শুধু ল্যাংডন, ঠিক আছে? কোলেজ জানতে চাইল। আপনি সোফি নেবুকে নিয়ে ব্যস্ত হবেন না, সে তো আমাদেরই এজেন্ট। অবশ্যই আমি তাকে নিয়ে ব্যস্ত হব, ফসে জোর দিয়ে বলল। সে যদি ল্যাংডনের সব নোংরা কাজগুলো করে ফেলে তো ল্যাংডনকে নিয়ে টানাটানি করা তার লাভ কি? আমি নেবুর ফাইলটা দেখার কথা ভাবছি। বন্ধুবান্ধব, পরিবার পরিজন, ব্যক্তিগত যোগাযোগ, এমন কেউ যার কাছে সোফি সাহায্যের জন্য যেতে পারে। আমি জানি না সে কি করছে, কিন্তু এটা শুধু তার চাকরি খাবে না, তার চেয়েও বেশি কিছু হবে। আপনি কি আমাকে ফোনে রাখতে চান না ফিল্ডে? ফিল্ডে। ট্রেন স্টেশনে গিয়ে পুরো দলটা সমন্বয় করো। তুমি সব কিছু করবে, তবে আমার সাথে কথা না বলে কোনো পদক্ষেপ নেবে না। জি স্যার। কোলে দ্রুত চলে গেল। ফসের মেজাজ খারাপ হয়ে গেছে। বাইরের জানলা দিয়ে তাকিয়ে সে কাঁচের পিরামিডটা দেখতে পেল। জ্বলজ্বল করছে সেটা। জানলায়ও সেই আলোর ছটা এসে পড়েছে। তারা আমার হাত ফসকে বেরিয়ে গেছে। সে মনে মনে বলল, রিল্যাক্স হবার জন্য। এমনকি একজন প্রশিক্ষিত এজেন্টও ইন্টারপোলের চাপ সহ্য করতে পারবে না। সেটা পারলে সেই এজেন্টের জন্য সৌভাগ্যের ব্যাপারই হবে। একজন মহিলা স্ক্রিপ্টোলজিস্ট আর একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, ভোর পর্যন্ত তারা টিকতে পারবে না। গভীর বনে আচ্ছাদিত উদ্যান, যা বয় দ্য বুলোয়া হিসেবে পরিচিত। একে অনেক নামে ডাকা হলেও প্যারিসবাসী এটাকে জানে জাগতিক আনন্দের উদ্যান হিসেবেই। প্রশংসাসূচক কথাটা খুব বেশি বাড়াবাড়ি মনে হলেও সেটা খুবই স্ববিরোধী। একই নামের লুরিদ বসের চিত্রকর্মটা কেউ দেখলেই বুঝতে পারবে ব্যাপারটা। ছবিটা বনের মতোই খুব কালো আর দোমড়ানো মোচড়ানো। বিপদগামী আর জড়বস্তুর পূজা করে যারা, তাদের জন্য প্রায়শ্চিত্তমূলক। রাতের বেলায় বনের মধ্যে রাস্তাগুলোতে শত শত চকচকে শরীর দাঁড়িয়ে থাকে ভাড়া হবার জন্য।
জাগতিক ফুর্তিকে সন্তুষ্ট করার জন্য, কারোর গহীনের অকথিত কামনা নিবৃত্তির জন্য। নারী, পুরুষ আর এদের মাঝামাঝি যারা আছে তাদের সবাই। ল্যাংডন সোফিকে প্রায়োরি অফ সায়ন সম্পর্কে বলার জন্য মন স্থির করতেই তাদের গাড়িটা পার্কের কাঠের প্রবেশদ্বারটা পেরিয়ে পশ্চিম দিকের কোবল পাথরের ক্রুজ ফেয়ারের দিকে এগিয়ে গেল। পার্কের নিশাচর অধিবাসীরা গাড়ির হেডলাইটের আলোতে আরও বেশি করে ল্যাংডনের চোখের সামনে উদ্ভাসিত হতে লাগল। এতে তার মনোযোগের বিঘ্ন ঘটল। সামনে দুজন নগ্ন বক্ষের অল্প বয়স্কা মেয়ে ট্যাক্সিটার দিকে তাকিয়ে আছে। তাদের পাশেই এক কালো লোক শরীরে তেল মেখে নিজের পশ্চাৎদেশ প্রদর্শন করছে। তার সাথে এক অসাধারণ সোনালি চুলের মেয়ে নিজের মিনিস্কার্টটা তুলে ধরে বোঝাতে চাইছে আসলে সে মেয়ে নয়। ঈশ্বর আমাকে সাহায্য করো। ল্যাংডন তার চোখটা সরিয়ে নিয়ে গাড়ির ভেতরে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস নিল। আমাকে প্রায়োরি অফ সায়েন্স সম্পর্কে বলো, সোফি বলল। ল্যাংডন মাথা নাড়ল। কোত্থেকে শুরু করবে ভেবে পেল না। ভাতৃসংঘের ইতিহাসটা 1000 বছরের, একটা বিস্ময়কর ক্রিসেন্ট। ব্ল্যাকমেইল, বিশ্বাসঘাতকতা, এমনকি একজন রাগী পোপের হাতে বর্বর নির্যাতনের ইতিহাস। প্রায়োরি অফ সায়ন, সে বলতে শুরু করল। ফরাসি সম্রাট গতফ্রয় দ্য বুইলো কর্তৃক 1099 সালে জেরুজালেম দখল করে নেবার অব্যাহতির পরেই জেরুজালেমে প্রতিষ্ঠিত হয়েছিল। সোফি মাথা নাড়ল। তার চোখ ল্যাংডনের দিকে স্থির হয়ে আছে। সম্রাট গতফ্রয় একটা শক্তিশালী সিক্রেটের অধিকারী ছিলেন বলে গুজব ছিল। খ্রিস্টের সময় থেকেই সিক্রেটটা তার পরিবারের কাছেই ছিল। তিনি মারা গেলে সিক্রেটটা চিরতরে হারিয়ে যাবে বলে তার আশঙ্কা ছিল। তাই তিনি একটা ভ্রাতৃসংঘ প্রতিষ্ঠা করেন, প্রায়োরি অফ সায়ন। তিনি তাদেরকে সিক্রেটটা রক্ষা করার জন্য বংশ পরম্পরায় এটা ধারণ করতে প্ররোচিত করেছিলেন। জেরুজালেমে সেই সময় প্রায়োরি অফ সায়ন জানতে পারল যে একগাদা দলিল দস্তাবেজ ভগ্নপ্রায় হেরোডের মন্দিরের নিচে লুকিয়ে রাখা আছে। এই মন্দিরটা সলোমনের মন্দিরের ভগ্নাবশেষের ওপরেই নির্মাণ করা হয়েছিল। তারা বিশ্বাস করতেন এইসব দলিল গডফ্রয়ের শক্তিশালী সিক্রেটটার সাথে সংশ্লিষ্ট এবং সেগুলো এতটাই উত্তেজনা সৃষ্টিকারী যে চার্চ যেভাবেই হোক তাদেরকে নিবৃত্ত করে ওগুলো আয়ত্তে নিতে চাইবে। সোফিকে দেখে অনিশ্চিত মনে হলো। প্রায়োরিরা প্রতিজ্ঞা করল যত সময় লাগুক না কেন এইসব দলিল মন্দিরের নিচ থেকে উদ্ধার করে চিরতরের জন্য সংস্করণ করা হবে, যাতে সত্যটা কখনোই হারিয়ে না যায়। দলিলগুলো ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করার জন্য প্রায়োরিরা একটি সামরিক বাহিনী সৃষ্টি করল। 9 জন নাইটের একটি দল, যাদেরকে ডাকা হতো অর্ডার অব দি পোর নাইটস অ্যান্ড ক্রাইস্ট অ্যান্ড দ্য টেম্পল অফ সোলেমান নামে। ল্যাংডন একটু থামল। সাধারণভাবে যারা পরিচিত ছিল নাইট টেম্পলার হিসেবেই। সোফি বিস্ময়ে তার দিকে তাকালো। তার চাহনিতে ছিল স্বীকৃতি। ল্যাংডন নাইট টেম্পলারদের সম্পর্কে প্রায় বক্তৃতা দিয়ে থাকে। সেও জানে যে পৃথিবীর প্রায় সবাই এদের সম্পর্কে জানে, নিজের পক্ষে অর্থহীনভাবে হলেও। একাডেমিকদের জন্য টেম্পলারের ইতিহাসটা একটা আজব জগৎ, যেখানে সত্য, মিথ্যা, নানান মতবাদ, ভুল তথ্য এমনভাবে একটার সাথে আরেকটা মিলে আছে যে তা থেকে খাঁটি সত্যটা বের করে আনা প্রায় অসম্ভব। আজকাল ল্যাংডন নাইট টেম্পলারদের ব্যাপারে বক্তৃতা দিতেও দ্বিধাগ্রস্ত হয়, কারণ সেটা নিশ্চিতভাবেই কতিপয় ষড়যন্ত্রমূলক তত্ত্বের বাধার সম্মুখীন হয়। সোফিকে খুব হতভম্ব দেখালো। তুমি বলছো নাইট টেম্পলাররা প্রায়োরি অফ সায়ন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল একটা গোপন দলিল দস্তাবেজ সংগ্রহের উদ্দেশ্যে? আমি জানি টেম্পলারদের জন্ম হয়েছিল পবিত্র ভূমি সুরক্ষার জন্য। একটা সার্বজনীন ভুল ধারণা। তীর্থযাত্রী দলের সুরক্ষার ধারণাটি আসলে একটা ভান, যার আড়ালে টেম্পলাররা তাদের মিশন পরিচালনা করত। পবিত্র ভূমির জন্য তাদের সত্যিকারের লক্ষ্যটা হলো ভগ্নপ্রায় মন্দিরের নিচ থেকে দলিল দস্তাবেজগুলো দখল নেওয়া। তারা কি সেটা খুঁজে পেয়েছিল? ল্যাংডন ভুরু তুলল। কেউই নিশ্চিত করে বলতে পারে না, কিন্তু একটা ব্যাপারে সব একাডেমিকরা একমত, তা হলো নাইটরা ভগ্নস্তূপের নিচ থেকে কিছু একটা খুঁজে পেয়েছিল, যাতে তারা ধারণাহীনভাবেই সম্পদশালী এবং ক্ষমতাবান হয়ে উঠেছিল। ল্যাংডন খুব দ্রুত সোফিকে নাইট টেম্পলারদের সম্পর্কে স্ট্যান্ডার্ড একাডেমির রূপরেখাটি ব্যাখ্যা করল। পবিত্র ভূমির নাইটরা দ্বিতীয় ক্রুসেডের সময় কিভাবে ছিল, তারা সম্রাট বোল্ডুইন দ্বিতীয়কে বলেছিল তারা খ্রিস্টান তীর্থযাত্রী দলগুলোকে যাত্রাপথে রক্ষা করবে, যদিও বেতনহীন আর আর্থিকভাবে দরিদ্র ছিল। তারপরও নাইটরা সম্রাটকে বলেছিল তাদের একটা আশ্রয়ের দরকার, অনুরোধ করেছিল ভগ্নপ্রায় মন্দিরের মধ্যেই যেন তাদের আবাসন দেওয়া হয়।
সম্রাট বন্ডুইন তাদের অনুরোধটা রক্ষা করেছিলেন, আর তখনই নাইটরা সেই জরাজীর্ণ মন্দিরে নিজেদের আস্তানা ঘিরে বসেছিলেন। আস্তানা কারার এমন পছন্দের ব্যাপারটা ল্যাংডন ব্যাখ্যা করল। আর যাই হোক, কাকতালীয় ব্যাপার ছিল না। নাইটরা বিশ্বাস করত প্রায়োরিরা যেসব দলিল খুঁজছে সেগুলো ধ্বংসাবশেষের নিচেই রয়েছে। হোলি অফ হোলিসের নিচে একটা পবিত্র কক্ষ, যেখানে স্বয়ং ঈশ্বর থাকেন বলে তারা বিশ্বাস করত। আক্ষরিক অর্থে ইহুদিদের বিশ্বাসের মূলের মতোই। প্রায় 1 দশক ধরে 9 জন নাইট সেই ধ্বংসাবশেষের মধ্যে বাস করেছিল আর শক্ত পাথর খুঁড়ে সিক্রেটটা বের করে এনেছিল। সোফি সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। তুমি বলেছিলে তারা কিছু একটা উদ্ঘাটন করেছিল। অবশ্যই তারা পেয়েছিল, ল্যাংডন বলল। ব্যাখ্যা করল কিভাবে এই কাজটা করতে 9 বছর লেগেছিল। অবশেষে নাইটরা যা খুঁজেছিল সেটা পেয়েছিল। মন্দির থেকে সম্পদটা নিয়ে ইউরোপ ভ্রমণে বের হয়েছিল তারা। সেখানে তাদের প্রভাব রাতারাতি সুদৃঢ় হয়েছিল। নিশ্চিত করে কেউ জানে না নাইটরা কি ভ্যাটিকানকে ব্ল্যাকমেইল করেছিল নাকি চার্চ তাদের নীরবতা কিনে নিয়েছিল। কিন্তু পোপ দ্বিতীয় ইনোসেন্ট খুব দ্রুত একটা নজিরবিহীন পাপাল বুল ইস্যু জারি করেছিলেন, যাতে নাইট টেম্পলারদেরকে সীমাহীন ক্ষমতা দিয়ে তাদেরকে তারা নিজেরাই স্বয়ং আইন একটা স্বায়ত্তশাসিত সেনাবাহিনীর মর্যাদা দিয়েছিলেন। তারা সম্রাট এবং রাজ্যের যে কোনো কর্তৃপক্ষেরই অধীনে নয়, সব কিছু থেকেই তারা স্বাধীন, রাজনৈতিক এবং ধর্মীয় 2 কর্তৃপক্ষের কাছ থেকেই। ভ্যাটিকানের কাছ থেকে নতুন এই ক্ষমতার স্বীকৃতি পাবার পর নাইট টেম্পলাররা দ্রুত রাজনৈতিক শক্তি এবং সংখ্যায় বাড়তে লাগল। 1 ডজনেরও বেশি দেশে বিশাল রাজ্য জমিয়ে ফেলল তারা। দেউলিয়া লোকদেরকে ঋণ দিয়ে বিনিময়ে সুদ চালু করল। এভাবে আধুনিক ব্যাংকের পত্তন করে এবং নিজেদের সম্পদ ক্রমাগতভাবে বাড়াতে থাকে তারা। 1300 সালের মধ্যে ভ্যাটিকানের প্রদত্ত ক্ষমতার বলে নাইটদের ক্ষমতা এত বেড়ে গেল যে পোপ পঞ্চম ক্লেমেন্তো ঠিক করলেন কিছু একটা করতেই হবে। ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপের সাথে যৌথভাবে মিলে পোপ একটা সুদূরপ্রসারী পরিকল্পনা আঁটলেন। টেম্পলারদের সম্পদটা জব্দ করে ভ্যাটিকান যাতে সিক্রেটটার নিয়ন্ত্রণ নিতে পারে, একটা সামরিক কৌশলের মাধ্যমে অনেকটা সিআইয়ের সঙ্গে সেটা তুলনীয়। পোপ ক্লেমেন্তো একটা শ্রীলঙ্কিত গোপন নির্দেশ পাঠালেন, যা সমগ্র ইউরোপের সৈনিকরা একই সাথে খুলেছিল। শুক্রবার অক্টোবর 13, 1307 সালে 13 তারিখের ভোরবেলায় শ্রীলঙ্কিত নির্দেশটা খোলা হলে বিষয়বস্তুগুলো প্রকাশিত হলো। ক্লেমেন্তের চিঠিতে দাবি করা হলো যে ঈশ্বর তাকে দেখা দিয়ে বলেছেন নাইট টেম্পলাররা জঘন্য রকমের শয়তানের পূজা অর্চনা করছে, সমকামিতা আর ক্রুশকে অপব্যাখ্যা সহ অন্যান্য ঈশ্বর নিন্দার কাজ করছে। পোপ ক্লেমেন্তোকে ঈশ্বর নির্দেশ দিয়েছেন সব নাইটদের ধরে এনে নির্যাতন করে তাদেরকে ঈশ্বরের বিরুদ্ধে অপরাধের স্বীকারোক্তি আদায় করে সব কিছু শুদ্ধ করতে হবে। ক্লেমেন্তের ম্যাকিয়াভেলির অপারেশনটা ঠিক ঘড়ির কাঁটা ধরে করা হয়েছিল। সেদিন তাতে অগণিত নাইটকে ধরা হয়েছিল। প্রচণ্ড নির্যাতনের পর ধর্মবিরোধিতা করার দণ্ডে দণ্ডিত করে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। ট্র্যাজেডিটার প্রতিধ্বনি এখন আধুনিক সংস্কৃতিতে প্রতিফলিত হয়ে আসছে। আজকের দিনে 13 তারিখের শুক্রবারকে দুর্ভাগ্য হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। সোফিকে খুব হতবিহ্বল দেখালো। নাইট টেম্পলারদেরকে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। আমি ভাবতাম টেম্পলারদের ভ্রাতৃসংঘের অস্তিত্ব আজও টিকে আছে। তা আছে, বিভিন্ন নামে। ক্লেমেন্তের মিথ্যা অভিযোগ এবং তাদেরকে নিশ্চিহ্ন করার সর্বাত্মক চেষ্টার পরও নাইটদের ছিল শক্তিশালী মিত্র। তাদের অনেকেই ভ্যাটিকানের রোশানল থেকে পালিয়ে যেতে পেরেছিল। টেম্পলারদের মূল্যবান সম্পদটা যা তাদের ক্ষমতার উৎসও বটে, সেটাই ছিল ক্লেমেন্তের আসল লক্ষ্য। কিন্তু সেটা তার হাত ফসকে বের হয়ে গিয়েছিল। দলিল দস্তাবেজগুলো দীর্ঘদিন ধরে টেম্পলারদের কাছে নিরাপদে ছিল। পরে তাদেরই ছায়াদল প্রায়োরি অফ সায়ন সিক্রেটটা ভ্যাটিকানের রুদ্র রোষ থেকে বাঁচিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল। প্রায়োরিরা তাদের দলিলটা প্যারিস থেকে রাতের অন্ধকারে লা রশেলের টেম্পলারদের জাহাজে করে পাচার করেছিল। দলিল দস্তাবেজগুলো গেল কোথায়? ল্যাংডন কাঁধ ঝাঁকাল। এই রহস্যময় উত্তরটা কেবলমাত্র জানে প্রায়োরি অফ সায়ন, কারণ দলিলগুলো এখনও, এমনকি আজকের দিনেও বিরামহীন তদন্ত আর তল্লাশির শিকার। বার কয়েক এগুলো ধরা পড়ে যাচ্ছিল প্রায়। সাম্প্রতিককালে অনুমান করা হয় দলিলগুলো যুক্তরাজ্যের কোথাও লুকিয়ে রাখা হয়েছে। সোফি একটু অস্বস্তি বোধ করল। 1000 বছর ধরে ল্যাংডন বলে চলল সিক্রেটটার কিংবদন্তি হস্তান্তর হয়ে আসছে। পুরো দলিলটা, এটার ক্ষমতা এবং সিক্রেটটা একটি নামেই পরিচিত, সাংগ্রিল। এর ওপরে শত শত বই লেখা হয়েছে। সাংগ্রিলের মতো আর কোনো রহস্যই
ইতিহাসবিদদের এত বেশি কৌতূহলী করেনি। সাংগ্রিল শব্দটা কি ফরাসি শব্দ সাং অথবা স্প্যানিশ স্যাঙ্গারের সাথে সম্পর্কিত, যার অর্থ রক্ত? ল্যাংডন মাথা নেড়ে সায় দিল। রক্ত হলো সাংগ্রিলের মেরুদণ্ড। তারপরও সেটা সোফি যেমনটি কল্পনা করছে সেরকম কিছু নয়। কিংবদন্তিটা খুব জটিল, কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা স্মরণে রাখা দরকার তা হলো সত্যটা প্রকাশ করার জন্য প্রায়রীরা ইতিহাসের সঠিক সময়টার জন্য অপেক্ষা করছে। সত্যটা কি? কি এমন সিক্রেট যা খুবই শক্তিশালী হতে পারে? ল্যাংডন খুব বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বাইরের দিকে তাকালো। সোফি, সাংগ্রিল একটা প্রাচীন শব্দ। এটা সময়ে আরেকটা শব্দে রূপান্তরিত হয়ে গেছে, একটা আধুনিক নামে। সে একটু থামল। যখন আমি তোমাকে এর আধুনিক নামটা বলবো তখন তুমি বুঝতে পারবে এ সম্পর্কে তুমি অনেক কিছুই জানো। সত্যি বলতে কি, পৃথিবীর প্রায় সবাই সাংগ্রিলের গল্পটা শুনেছে। সোফি সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকালো। আমি এ সম্পর্কে কখনো কিছু শুনিনি। অবশ্যই শুনেছ। ল্যাংডন হাসল। তুমি এটা হলি গ্রেইল নামে চেনো। সোফি গভীর সতর্কতার সাথে ট্যাক্সির পেছনে বসা ল্যাংডনের দিকে তাকালো। সে ঠাট্টা করছে। হলি গ্রেইল? ল্যাংডন মাথা নেড়ে সায় দিল। তার ভাবভঙ্গি খুবই গুরুগম্ভীর। স্যাংগ্রিলের আক্ষরিক অর্থ হল হলি গ্রেইল। শব্দটা এসেছে ফরাসি স্যানগ্রাল থেকে, দ্য স্যাংগ্রিলে রূপান্তরিত হয়েছে। আর সেটাই প্রকারান্তরে দুটি শব্দ স্যান আর গ্রেইলে বিভক্ত হয়ে গেছে, হলি গ্রেইল। হলি গ্রেইল। সোফি ভাষাগত সংযোগটা তৎক্ষণাৎ ধরতে না পারাতে অবাক হল। তারপরও ল্যাংডনের দাবিটা তার কাছে বোধগম্য বলে মনে হচ্ছে না। আমি জানতাম হলি গ্রেইল হলো একটা পেয়ালা, আর তুমি বলছো স্যাংগ্রিল হলো কতগুলো দলিল দস্তাবেজ যা খুব গভীর কোনো সিক্রেটকে উন্মোচিত করে। হ্যাঁ, স্যাংগ্রিল দলিল দস্তাবেজগুলো হলি গ্রেইলের অর্ধেক গুপ্তধন। সেগুলো গ্রিলের সাথে সমাধিস্থ হয়ে আছে, আর এই সত্যিকারের অর্থটা প্রকাশ করে। দলিল দস্তাবেজগুলো নাইট টেম্পলারদেরকে খুবই শক্তিশালী করে তুলেছিল, কারণ এসব পৃষ্ঠায় গ্রেইলের সত্যিকারের ধারণাটা উন্মোচিত হয়েছে। গ্রেইলের সত্যিকারের ধারণা? সোফির এখন নিজেকে আরও বেশি হতবিহ্বল মনে হলো। সোফি জানত হলি গ্রেইল হলো একটা পেয়ালা যা যিশু লাস্ট সাপারে পান করেছিলেন, যাতে পরবর্তীতে আরিমাথিয়ার জোসেফ ক্রুশবিদ্ধের রক্ত পেয়েছিলেন। হলি গ্রেইল হলো যিশুর পেয়ালা, সে বলল। এর চেয়ে সহজ আর কি হতে পারে? সোফি, ল্যাংডন নিচু স্বরে বলল। এখন তার দিকে ঝুঁকে আছে সে। প্রায়োরি অফ সায়নের মতে হলি গ্রেইল মোটেও কোনো পেয়ালা নয়। তারা দাবি করে গ্রেইলের পেয়ালার কিংবদন্তিটা আসলে একটা রূপক ধারণা করে আছে। খুব দক্ষতার সাথেই সেটা করা হয়েছে। তার মানে গ্রেইলের কাহিনীটাতে পেয়ালার ব্যবহারটা একটা রূপক, যার অর্থ এমন যা খুবই শক্তিশালী কিছুর চেয়ে বেশি। সে একটু থামল। এমন কিছু যার সাথে তোমার দাদু আজ যা বলতে চেষ্টা করেছেন তার সব কিছুর সাথেই একেবারেই খাপ খেয়ে যায়। তার সব প্রতীকধর্মী উল্লেখই পবিত্র নারীকে নির্দেশ করে। তবু অনিশ্চিত সোফি আঁচ করতে পারল ল্যাংডনের ধৈর্যের হাসিটাতে তার দ্বিধাটা ধরা পড়েছে। তারপরও তার চোখে আন্তরিকতা। কিন্তু হলি গ্রেইল যদি একটা পেয়ালা না হয়ে থাকে, সোফি জিজ্ঞেস করল, তাহলে সেটা কি? ল্যাংডন জানত এই প্রশ্নটা করা হবে। তারপরে কিভাবে তাকে কথাটা বলবে বুঝতে পারছিল না। সে যদি উত্তরটা এর ঐতিহাসিক প্রেক্ষাপট সহকারে না উপস্থাপন করে, তবে সোফির আবারও বিস্ময় হওয়া ছাড়া আর কিছুই হবে না। ঠিক এরকম অবাক হওয়ার ভঙ্গি ল্যাংডন কয়েক মাস আগে তার লেখা নতুন পাণ্ডুলিপিটা হস্তান্তর করার সময় তার সম্পাদকের চেহারায় দেখতে পেয়েছিল। এই লেখাটা কী দাবি করা হয়েছে? তার সম্পাদক মদের গ্লাসটা হাতে নিয়ে বিস্ময়ে বলেছিলেন। তার সামনে পড়েছিল আধা খাওয়া লাঞ্চ। তুমি সত্যি বলছো নাকি? একদম সত্যি। 1 বছর ধরে গবেষণা করার মতোই সিরিয়াস। নিউ ইয়র্কের বিখ্যাত সম্পাদক জোনাস ফকম্যান তার থুতনির দাড়িটা চুলকাতে চুলকাতে বলেছিলেন। ফকম্যানের কোনো সন্দেহই ছিল না যে তার বর্ণাঢ্য পেশাগত জীবনে এমন অদ্ভুত বইয়ের কথা কখনো শোনেনি। কিন্তু এই বইটার কথা শুনে লোকটা হতভম্ব হয়ে গেল। রবার্ট, ফকম্যান অবশেষে বলেছিলেন, আমাকে উল্টাপাল্টা কিছু বলো না। আমি তোমার কাজ পছন্দ করি, আর আমরা দুজন একসঙ্গে খুব অসাধারণ কাজ করেছি। কিন্তু আমি যদি এই ধরনের বই প্রকাশ করার সিদ্ধান্ত নিই, তবে লোকজন আমাকে আমার অফিসের সামনেই 1 মাস ধরে পেটাতে থাকবে। তাছাড়া এতে তোমার সুনামকেও একেবারে শেষ করে দেবে। তুমি হার্ভার্ডের একজন ইতিহাসবিদ। ঈশ্বরের দোহাই, তুমি কোনো পপ শো কমিক স্টার নও।
যে দ্রুত টাকা কামানোর ধান্দা করছো। এরকম একটা তত্ত্বকে প্রমাণ করার জন্য তুমি পর্যাপ্ত এবং বিশ্বাসযোগ্য আলামত কোত্থেকে পাবে? নীরব হাসি দিয়ে ল্যাংডন তার পকেট থেকে একটা কাগজ বের করে ফকম্যানকে দিয়েছিল। কাগজটাতে 50-এরও বেশি শিরোনামের তালিকা ছিল। খুবই সুপরিচিত ইতিহাসবিদদের বইয়ের তালিকা, কিছু সাম্প্রতিককালের, কিছু শত বছরের পুরনো, অনেকগুলো একাডেমিক বেস্টসেলার। সবগুলো বইয়ের শিরোনাম ল্যাংডন এইমাত্র যা বলেছে সেই বিষয়টারই ইঙ্গিত করছে। ফকম্যান তালিকাটা পড়ার পর তাকে দেখে মনে হলো এইমাত্র তিনি আবিষ্কার করেছেন যে পৃথিবীটা আসলে সমতল। আমি এখানে কিছু কিছু লেখকদের চিনি, তারা সত্যিকারের ইতিহাসবিদ। ল্যাংডন হাসল। আপনি দেখতেই পাচ্ছেন জোনাস, এটা শুধু আমার নিজের মতবাদ নয়, অনেকদিন আগে থেকে এটা হয়ে আসছে। আমি কেবলমাত্র এটার উপর কিছু একটা নির্মাণ করতে চাচ্ছি। এখন পর্যন্ত কোনো বই হলি গ্রেইলের ঐতিহাসিক কিংবদন্তিটাকে সিম্বলিজমের দৃষ্টিকোণ থেকে তুলে ধরেনি। তত্ত্বটার পক্ষে প্রমাণের জন্য আমি যেসব আইকনোগ্রাফিক প্রমাণপত্র খুঁজে বের করেছি সেগুলো খুবই গ্রহণযোগ্য। ফকম্যান তালিকাটার দিকেই তাকিয়ে রইল। হায় ঈশ্বর, এইসব বইয়ের একটা লেখক তো দেখি স্যার লেই টিবিং, একজন ব্রিটিশ রয়্যাল ইতিহাসবিদ। টিবিং তার জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন হলি গ্রেইল নিয়ে পড়াশোনা করে। তিনি আসলে আমার অনুপ্রেরণার একটা বিশাল অংশ। তালিকার অন্য সবার মতোই তিনি একজন বিশ্বাসী। জোনাস, তুমি আমাকে বলছো এসব ইতিহাসবিদ আসলে বিশ্বাস করেন? ফকম্যান একটা ঢোক গিললেন। প্রকারান্তরে তিনি শব্দটা বলতেই পারলেন না। ল্যাংডন আবারও দাঁত বের করে হাসল। হলি গ্রেইলটা তর্কাতীতভাবেই মানব ইতিহাসের সবচেয়ে বেশি গুপ্তধন সন্ধানের প্রচেষ্টা। গ্রেইলটা কিংবদন্তি ছড়িয়েছে, যুদ্ধ বাঁধিয়েছে, আর আজীবন এটা অন্বেষণ করা হয়েছে। এতে করে কি মনে হয় এটা একটা নিছকই পেয়ালা? যদি তাই হয় তাহলে নিশ্চিতভাবে অন্য পুরাণ নিদর্শনগুলো একই রকম কিংবা আরও বেশি কৌতূহলের জন্ম দিত। রাজমুকুট, সত্যিকারের ক্রুশবিদ্ধের ক্রুশটা, টিটালাসটা, তারপরও সেগুলো নয়। ইতিহাস জুড়ে হলি গ্রেইল বিশেষ কিছু একটা হিসেবে ছিল। ল্যাংডন হাসল। এখন আপনি বুঝতে পারছেন কেন? ফকম্যান বারবার মাথা ঝাঁকাতে লাগলেন। কিন্তু এই ব্যাপারটা নিয়ে এইসব বই লেখা হলেও কেন এই মতবাদটা এত বেশি সুপরিচিত নয়? এইসব বই শত শত বছরের প্রতিষ্ঠিত ইতিহাসের সাথে টক্কর দিতে পারেনি, বিশেষ করে এমন এক ইতিহাসের সাথে যা সর্বকালের সেরা বিক্রি হওয়া বইতে রয়েছে। ফকম্যানের চোখ দুটো বড় হয়ে গেল। আমাকে বলো না যে হ্যারি পটার আসলে হলি গ্রেইল সম্পর্কিত। আমি বাইবেলের কথা বলছিলাম। ফকম্যান জিভ কাটল। আমি জানতাম না। লেইসেজ লো। সোফির চিৎকারটা ট্যাক্সির ভেতরের বাতাস কাঁপিয়ে দিল। নামিয়ে রাখো। সোফি ঝুঁকে ড্রাইভারের আসনের দিকে এসে চিৎকার দিতে ল্যাংডন চমকে গেল। সে দেখতে পাচ্ছিল ড্রাইভার হাতে রেডিওর মাউথপিসটা ধরে কথা বলছে। সোফি এবার ঘুরে ল্যাংডনের পকেটে হাত ঢুকিয়ে দিল। কি হচ্ছে সেটা বোঝার আগে সে পিস্তলটা বের করে আনলো। সেটা পেছন থেকে ড্রাইভারের মাথা বরাবর তাক করলো। সাথে সাথেই ড্রাইভার হাত থেকে রেডিওটা ফেলে দিয়ে অন্য হাতটা মাথার উপর তুলে ধরল। সোফি, ল্যাংডন আর্তস্বরে বলল, কি হচ্ছে এসব? আর তেজ। সোফি ড্রাইভারকে আদেশ করল। কাঁপতে কাঁপতে ড্রাইভার তার কথা মেনে গাড়িটা একটা জায়গায় নিয়ে থামালো। তখনই ল্যাংডন রেডিও থেকে একটা কণ্ঠ শুনতে পেল। ট্যাক্সি কোম্পানি থেকে ঘোষণা দিচ্ছে, কুইসা পেলে এজেন্ট সোফি নেভু। রেডিওটা খটখট করে উঠল। এত আমেরিকেই, রবার্ট ল্যাংডন। ল্যাংডনের পেশিগুলো শক্ত হয়ে গেল। তারা এর মধ্যে আমাদেরকে খুঁজে বের করে ফেলেছে। দিস অ্যান্ড দেশ, সোফি আদেশ করল। কাঁপতে থাকা ড্রাইভার দুহাত মাথার উপর তুলে গাড়ি থেকে বের হয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। সোফি জানলার কাঁচটা নামিয়ে অস্ত্র ধরা হাতটা বের করে ভ্যাবাচেকা খাওয়া ড্রাইভারের দিকে তাক করল। রবার্ট, সে খুব শান্তভাবে বলল, স্টিয়ারিংয়ে গিয়ে বসো, তুমি গাড়ি চালাবে। অস্ত্র হাতে ধরা কোনো মেয়ের সাথে ল্যাংডন তর্ক করার সাহস করল না। সে গাড়ি থেকে নেমে সামনে গিয়ে বসল। ড্রাইভার লোকটা আকুতি মিনতি করতে লাগলো, তার হাত দুটো মাথার উপর তোলা। রবার্ট, পেছনের সিট থেকে সোফি বলল, আমার বিশ্বাস তুমি আমাদের জাদুর বনটা যথেষ্ট দেখেছ। সে মাথা নেড়ে সায় দিল, যথেষ্টই। ভালো, এখান থেকে বের হওয়া আগে। ল্যাংডন গাড়িটার সামনের দিকে তাকিয়ে একটু ইতস্তত করল। ধ্যাত। সে স্টিয়ারিংটা ধরল। সোফি, যদি তুমি চালাও। সোফি চিৎকার করে বলল। বাইরে কিছু সংখ্যক পতিতা কি হচ্ছে সেটা দেখার জন্য উঁকি মারল। একটা মেয়ে তার সেলফোনে ফোন করতে লাগলো। ল্যাংডন গিয়ারের স্টিকটা ধরেই প্রথমে তার যা মনে হলো
সেটা হলো ফার্স্ট গিয়ার। ল্যাংডন ক্লাচটা চেপে ধরল। ট্যাক্সিটা সামনে এগুতেই চাকার খ্যাঁচ খ্যাঁচ শব্দ শোনা গেল। সামনে জড়ো হওয়া মানুষজন আত্মরক্ষার্থে এদিক ওদিক ছুটতে লাগলো। ফোন হাতে ধরা মেয়েটা লাফিয়ে বনের ভেতরে চলে গেল। অল্পের জন্য সে গাড়ি চাপার হাত থেকে বেঁচে গেছে। দোষ মেয়ে। গাড়িটা রাস্তায় আসতেই সফি বলল, তুমি করছোটা কি? আমি তোমাকে সতর্ক করার চেষ্টা করছি। গিয়ারের শব্দকে ছাপিয়ে সে চিৎকার করে বলল, আমি স্বয়ংক্রিয়ভাবে চালাচ্ছি। শুনছিলেন ড্যান ব্রাউনের বিখ্যাত উপন্যাস দ্য ডাভিঞ্চি কোড এর ৮ম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।